বিকাশ ও বৃদ্ধির মধ্যে পার্থক্য লেখো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য হলো, এক, বৃদ্ধি বলতে শারীরিক আকার, উচ্চতা, ওজন ইত্যাদির পরিমাণগত পরিবর্তনকে বোঝায়, কিন্তু বিকাশ বলতে শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষমতার গুণগত পরিবর্তনকে বোঝায়। দুই হচ্ছে, বৃদ্ধি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে এবং পরে থেমে যায়, কিন্তু বিকাশ মানুষের জীবনে প্রায় পুরো সময়টি জুড়ে চলতে থাকে। পরের প্রশ্ন হচ্ছে, পরিণমনের সংজ্ঞা দাও বা পরিণমন কাকে বলে? সহজাত বা জিনগতভাবে শিশু যে বৈশিষ্ট্যগুলো নিয়ে জন্মায় বা আসে তার প্রকাশকেই পরিণমন বলা হয়। যেমন হাঁটার জন্য পায়ের মাংসপেশিগুলো উপযুক্ত পরিমাণে শক্তিশালী হওয়া প্রয়োজন, লেখার জন্য হাতের আঙুলের ক্ষুদ্র পেশিগুলি সবল হওয়া প্রয়োজন ইত্যাদি। পরিণমনের সংজ্ঞা প্রসঙ্গে মনোবিদ কোলেসেনিক বলেছেন যে জন্মগত প্রবণতাগুলি স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া হলো পরিণমন। আবার মনোবিজ্ঞানী স্কিনারের মতে পরিণমন হলো এক ধরনের বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য থাকলেও মোটামুটি একইভাবে সংঘটিত হয়। এই প্রসঙ্গে মনোবিজ্ঞানী ক্যাসেলের মতে সক্রিয় ও অন্তর্জাত বৃদ্ধি হল পরিণমন। পরের প্রশ্ন হচ্ছে, বৃদ্ধি কিভাবে শিশুর সামগ্রিক বিকাশকে প্রভাবিত করে? শারীরিক বৃদ্ধি শিশুর শক্তি, গতি, দক্ষতা ও বিভিন্ন দেহের ক্রিয়া উন্নত করে। সঠিক বৃদ্ধি হলে শিশু সহজে শিখতে পারে, খেলতে পারে এবং পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে সক্ষম হয়। নেক্সট প্রশ্ন, পরিণমন শেখার প্রক্রিয়ায় কেন গুরুত্বপূর্ণ? পরিণমন শিশুকে সেই জৈবিক সক্ষমতা দেয় যার উপর ভিত্তি করে সে হাঁটে, দৌড়ায়, কথা বলে, লেখা শেখে এবং লেখার দক্ষতা অর্জন করে। পরিণমন না হলে শেখা কিন্তু সম্ভব হতো না। নেক্সট প্রশ্ন হচ্ছে, বৃদ্ধি ও পরিণমনের দুটি পার্থক্য লেখো। বৃদ্ধি ও পরিণমনের দুটি পার্থক্য হলো, এক, বৃদ্ধি বলতে শারীরিক আকার, উচ্চতা ও ওজনের পরিমাণগত পরিবর্তনকে বোঝায়, কিন্তু পরিণমন বলতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ও ক্ষমতার গুণগত পরিপক্কতাকে বোঝায়। দুই হচ্ছে, বৃদ্ধি প্রধানত শারীরিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত, কিন্তু পরিণমন শারীরিক ও মানসিক ক্ষমতার পরিপক্কতার সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে, বৃদ্ধির দুটি বৈশিষ্ট্য লেখো। বৃদ্ধির দুটি বৈশিষ্ট্য হচ্ছে, এক, বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বৃদ্ধি ঘটে। দুই হচ্ছে, বৃদ্ধি একটি পরিমাণগত বা কোয়ান্টিটিভ পরিবর্তন। বৃদ্ধি মাপ করা যায়, যেমন উচ্চতা, ওজন ইত্যাদির মাধ্যমে। নেক্সট হচ্ছে, পরিণমনের দুটি বৈশিষ্ট্য লেখো। পরিণমনের দুটি বৈশিষ্ট্য হলো, এক, পরিণমন স্বতঃস্ফূর্ত একটি প্রক্রিয়া। প্রাকৃতিক নিয়মে ব্যক্তির অজান্তেই পরিণমন ঘটে, তাই পরিণমন সহজাত এবং সার্বজনীন। দুই হচ্ছে, পরিণমন একটি গুণগত বা কোয়ালিটিভ পরিবর্তন। এটি সাধারণত বংশগতির উপর নির্ভরশীল এবং স্বাভাবিকভাবে ঘটে থাকে। নেক্সট, বৃদ্ধি ও পরিণমনের মধ্যে সদৃশ্যতা বা সাদৃশ্য লেখো। বৃদ্ধি ও পরিণমনের সাদৃশ্য হলো, এক, বৃদ্ধি ও পরিণমন উভয়ই শিশুর বিকাশের অংশ এবং একে অপরের পরিপূরক। একটি শারীরিক পরিবর্তন ঘটে, অন্যটি দেহকে দক্ষ ও পরিপক্ক করে তোলে। দুটোই শিশুর শেখা ও আচরণের বিকাশে প্রয়োজন। দুই হচ্ছে, বৃদ্ধি ও পরিণমন একত্রে শিশুর শারীরিক, মানসিক, আচরণগত পরিপক্কতাকে নিশ্চিত করে। পরের প্রশ্ন হচ্ছে, চলন বিকাশ বলতে কী বোঝো? চলন বিকাশ কয় প্রকার ও কী কী? চলন বিকাশ হলো স্নায়ু কেন্দ্র, স্নায়ু এবং মাংসপেশির সমন্বয়মূলক সক্রিয়তার ফলে দেহ বা অঙ্গ সঞ্চালন নিয়ন্ত্রণের ক্ষমতার বিকাশ। শিশুর দেহের পেশি ও স্নায়ুতন্ত্রের সমন্বয়ে বসা, হাঁটা, দৌড়ানো, নড়াচড়া করার ক্ষমতা, কোনো কাজকে যথাযথভাবে করা, এটা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াকেই চলন বিকাশ বলা হয়। চলন বিকাশ প্রধানত দুই প্রকার হয়। এক হচ্ছে স্থূল চলন বিকাশ, যেখানে বড় পেশির ব্যবহার হয়, এবং দুই হচ্ছে সূক্ষ্ম চলন বিকাশ, যেখানে হাতের আঙুলের সূক্ষ্ম কাজ শেখা ইত্যাদি গুরুত্বপূর্ণ বা বিকশিত হয়। নেক্সট হচ্ছে সূক্ষ্ম চলন বিকাশ ও স্থূল চলন বিকাশ কি? হাত, আঙুল ও কবজির ছোট পেশির মধ্যে পেন্সিল ধরা, লেখা, বোতাম লাগানোর মতো সূক্ষ্ম কাজ শেখার প্রক্রিয়াকে সূক্ষ্ম চলন বিকাশ বলা হয়। আর শরীরের বড় পেশির সাহায্যে কাজ, যেমন বসা, দাঁড়ানো, হাঁটা, দৌড়ানো, লাফানোর মতো, নড়াচড়া করার মতো ক্ষমতা বিকাশকে স্থূল চলন বিকাশ বলা হয়। এর পরের প্রশ্ন হচ্ছে, ইমোশনাল ক্রাইসিস বা
প্রাক্ষবিক বিরোচন কী? প্রতিটি শিশু সব সময় কাজের মধ্যে থাকতে চায়, সেই সব কাজ তার প্রয়োজন হোক বা অপ্রয়োজন যাই হোক না কেন। এই কাজের মধ্যে দিয়ে শিশুর মধ্যে যে অফুরন্ত শক্তি আছে তার ব্যয় হওয়ার ফলে সে দুশ্চিন্তা হতাশা থেকে মুক্ত হয়। এইভাবে শিশু শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে স্বাভাবিক থাকে। অর্থাৎ ইমোশনাল ক্রাইসিস বা প্রাক্ষবিক বিরোচন বলতে বোঝায় মানুষের মনে জমে থাকা রাগ, দুঃখ, ভয় ও অন্যান্য আবেগ প্রকাশ করার মাধ্যমে মানসিক চাপ থেকে মুক্ত পাওয়া। অর্থাৎ আবেগ প্রকাশের ফলে মনের উত্তেজনা, চাপ কমে যাওয়া, এটাকে প্রাক্ষবিক বিরোচন বলা হচ্ছে। নেক্সট হচ্ছে আত্মপ্রত্যয় বা সেলফ কনসেপ্ট কী? আত্মপ্রত্যয় বা সেলফ কনসেপ্ট বলতে বোঝায় একজন ব্যক্তির নিজের সম্পর্কে ধারণা বা উপলব্ধি। অর্থাৎ ব্যক্তি নিজেকে কেমন মনে করে, নিজের ক্ষমতা, গুণ ও সীমাবদ্ধতা সম্পর্কে যে ধারণা তৈরি করে তাকে আত্মপ্রত্যয় বলা হয়। চলন নিয়ন্ত্রণের ক্ষমতা শিশুর মধ্যে শারীরিক নিরাপত্তা বোধকে দৃঢ় করে, যা পরে মানসিক নিরাপত্তাকে নিশ্চিত করে এবং এই নিরাপত্তা অবশেষে সাধারণীকৃত হয়ে আত্মপ্রত্যয়ের রূপ নেয়। নেক্সট হচ্ছে চলন বিকাশের ধারাবাহিক নিয়মগুলি কী কী, অথবা সেফালোকোডাল ও প্রক্সিমোডিস্টাল বলতে কী বোঝো? চলন বিকাশ হঠাৎ কিন্তু ঘটে না, বরং একটি নির্দিষ্ট ধারাবাহিক ক্রম অনুযায়ী বা অনুসরণ করে এটি সম্পন্ন হয়। সাধারণত শিশু প্রথমে ঘাড় ও মাথা নিয়ন্ত্রণ করে, তারপর বসা, হামাগুড়ি দেওয়া, দাঁড়ানো ও শেষে হাঁটা শেখে। এই ক্রম সব শিশুর ক্ষেত্রে প্রায় একরকম হয় না। ক্ষেত্রে বিকাশের দুটি প্রক্রিয়া বা নিয়মের কথা লক্ষ্য করা যায়। এক হচ্ছে সেফালোকোডাল, অর্থাৎ মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হওয়া। যেমন শিশু প্রথমে দেহের উপরিভাগ অর্থাৎ মাথা, ঘাড় নাড়াতে সক্ষম হয়, হাত ও চোখের সমন্বয় সাধন হয় এবং আঙুল নিয়ন্ত্রণে আসে এরপর। আর দুই হচ্ছে প্রক্সিমোডিস্টাল, অর্থাৎ কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া। চলন বিকাশে শিশু তার দেহের কেন্দ্রের নিকটবর্তী স্থানে প্রথমে অঙ্গ নিয়ন্ত্রণ করতে শেখে, যেমন কাঁধ, কনুই, এবং পরে হাতের আঙুল নড়াচড়া করতে পারে। এইভাবে পায়ের ক্ষেত্রেও উপরিভাগ, হাঁটু এবং পরে পায়ের নিম্নভাগ, গোড়ালি, পায়ের পাতা, আঙুল নিয়ন্ত্রণে সক্ষম হয়। আবার যদি দেখো হাতের ক্ষেত্রে প্রথমে দেখবে শিক্ষার্থীরা প্রথমে হাতকে মুঠো করে কোনো কিছু ধরে, তারপর সে আঙুল দিয়ে কিছু ধরতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে চলন বিকাশের কয়টি পর্যায়ে ও কী কী, অথবা চলন বিকাশ কয়টি পর্যায়ে অনুষ্ঠিত হয়? চলন বিকাশ প্রধানত দুটি পর্যায়ে সম্পন্ন হয়। এক হচ্ছে স্থূল বা সামগ্রিক চলন বিকাশ বা গ্রস মোটর ডেভেলপমেন্ট। বড় পেশির মাধ্যমে সম্পাদিত হয় এই চলন, যেমন দাঁড়ানো, হাঁটা, দৌড়ানো, লাফানো ইত্যাদি। নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে সূক্ষ্ম চলন বিকাশ বা ফাইন মোটর ডেভেলপমেন্ট। ছোট পেশির সাহায্যে সম্পাদিত চলন, যেমন কলম ধরা, লেখা, বোতাম লাগানো। এই দুই পর্যায়ে শিশু ধাপে ধাপে চলন দক্ষতা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন হচ্ছে চলন দক্ষতা কাকে বলে? কনব্যাকের মতে চলন হলো সূক্ষ্ম সহযোগমূলক অবস্থান যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র পেশি প্রধান ভূমিকা গ্রহণ করে। দক্ষতা বলতে বোঝায় স্বতঃস্ফূর্তভাবে, দ্রুত, নিখুঁতভাবে, বাধাহীনভাবে কাজ সম্পন্ন করা। তবে দক্ষতা বলতে একটি প্রক্রিয়ার সঠিকভাবে রূপ দেওয়া বোঝায় না, বরং একাধিক স্নায়ু বা পেশি সমন্বিত বা সম্মিলিত প্রতিক্রিয়া বা প্রক্রিয়াই হলো দক্ষতা। আবার হিলগার্ডের মতে ব্যক্তি যখন কোনো কাজ সম্পন্ন করার সময় খালি ওই কাজে মনোযোগ না দিয়ে অন্য কোনো চিন্তা বা কল্পনা বা অন্যের সাথে কথা বলার ক্ষেত্রে ওই কাজটি অভ্যাসে করে পরিণত করতে পারে বা অতি সহজে করে ফেলতে পারে, তাকে চলন দক্ষতা বলা হচ্ছে। চলন দক্ষতা হলো শরীরের পেশি ও স্নায়ুতন্ত্রের সমন্বয়ে উদ্দেশ্যপূর্ণভাবে বিভিন্ন কাজ সম্পাদনের সক্ষমতা। এটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করে হাঁটা, দৌড়ানো, লাফানো, ধরা, লেখা, কাটা ইত্যাদি কাজ সঠিকভাবে করতে পারার ক্ষমতাই হলো চলন দক্ষতা। পরের প্রশ্ন হচ্ছে শৈশবকালকে চলন দক্ষতা বিকাশের উপযুক্ত সময় বলা হয় কেন, বা সবথেকে গুরুত্বপূর্ণ সময়কাল বলা হয় কেন? শৈশবকাল চলন শিখনের ক্ষেত্রে
উপযুক্ত সময় বলা হয় কারণ 1. শৈশবকালে শিশুর দেহ বেশ নমনীয় থাকে, তাই নতুন নতুন চলন দক্ষতা সহজে শেখা যায়। 2. শিশু পূর্বে শেখা দক্ষতা কম থাকায় নতুন দক্ষতা শিখতে বাধা কম হয়। 3. শিশুরা স্বভাবতই কৌতূহলী ও সক্রিয় হওয়ার কারণে তারা নতুন কাজ শেখার প্রতি আগ্রহী থাকে এবং বারবার সেটা করে। এবং 4 হচ্ছে শিশুরা কোনো কাজ বারবার করতে পছন্দ করে, ফলে দ্রুত তা আয়ত্ত করতে পারে। এর পরের প্রশ্ন হচ্ছে, এবং আজকে এটা শেষ প্রশ্ন, মনোবিদ র্যাক্সডেল চলন দক্ষতা শিখনের সুপারিশগুলি আলোচনা করো, অথবা চলন দক্ষতা বিকাশে শিক্ষক ও পিতামাতার কর্তব্য কি আলোচনা করো। মনোবিদ র্যাক্সডেল চলন দক্ষতা শিখনে কয়েকটি সুপারিশ করেছে, যা চলন দক্ষতা বিকাশে শিক্ষক ও পিতামাতার কর্তব্যকে এই সুপারিশগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। 1 হচ্ছে উপযুক্ত পরিবেশ উপাদান সরবরাহের মাধ্যমে দক্ষতা অর্জনে উন্নত করা যায়। 2. প্রশিক্ষণ দক্ষতার জন্য ইতিবাচক ভূমিকা গ্রহণ করা। 3 হচ্ছে শিক্ষার্থীকে দক্ষতা অর্জনের লক্ষ্য ও তার ক্ষমতা সম্পর্কে অবগত হতে হবে। 4 হচ্ছে দক্ষতা অর্জনে পুনরাবৃত্তি ও অধ্যবসায়ের প্রয়োজন হয়। 5. উৎসাহ, ইচ্ছা, আত্মবিশ্বাস দক্ষতা অর্জনে বিশেষভাবে প্রয়োজন। 6 হচ্ছে যে কোনো শিখনের ক্ষেত্রে উপযুক্ত পরিণমনের প্রয়োজন, তাই পরিণমন সম্পর্কে বা পরিণমনের স্তর সম্পর্কে সজাগ থাকা উচিত। এবং শেষ পয়েন্ট হচ্ছে প্রশিক্ষণে ধৈর্য ও সহযোগিতার প্রয়োজন হয় এবং সাবধানতা বা দুর্ঘটনার জন্য তিরস্কার বা শাস্তি প্রদান শিশুর পক্ষে ক্ষতিকারক হতে পারে। এই ছিল আজকে আমাদের দুটো চ্যাপ্টার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলি এখানে আলোচনা করা হলো।